শ্রদ্ধেয় সভাপতি, Chief Guest, Honorable Justice Ahmed Sohail, Supreme Court of Bangladesh, সম্মানিত আলোচকবৃন্দ, যারা শুনছেন, উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আইনের লোক না, একদমই বাইরের দিক থেকে আসা লোক। তো খুব সমৃদ্ধ হলাম আজকে এই ওয়ার্কশপে যে আলোচনাগুলো শুনলাম। আমি অনেক কিছু শিখলাম এখান থেকে, অনেক কিছু জানলাম এবং আমি সমৃদ্ধ হলাম। আমি শুরুতেই আলোচনার শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, 61 শিক্ষা দিবস, শিক্ষা আন্দোলন এবং 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 2024 জুলাই গণ অভ্যুত্থান। আমি সকল শহীদদেরকে, আমাদের দেশের সকল গণ আন্দোলনে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের দেশ অনেক মানুষের সংগ্রামের মধ্য দিয়ে আসা এই দেশটা, এবং আমাদের মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ বলে আমরা মনে করি। দেশের আপামর মানুষের অংশগ্রহণে, তাদের আত্মত্যাগের সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ আমরা পেয়েছি। সেই দেশের ভিত্তিতে যদি আমরা চিন্তা করি, সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি আমরা ভাবি, সেখানে কিন্তু আছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এবং আমরা দেখি বাংলাদেশ আজকে স্বাধীনতার 54 বছর পর আমরা কিন্তু দেখি যে সেই বেসিক জায়গাগুলোতেই আমাদের অপূর্ণতা রয়ে গেছে। এবং আমরা যে অনেক ধরনের সংকটের কথা এখানে আলোচনা করছি, সেই সংকটগুলো কিন্তু আসলে আমরা যে বেসিক জায়গাটাই এখনো যেতে পারিনি, সেই জায়গাটা একটা বড় বিষয় বলে আমরা মনে করি। এই সংকটগুলো কিন্তু সেজন্যই আছে। আমরা যদি দেখি সাম্যের কথা, মানে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে 3টি বিষয়ে ডিফাইন করা হয়েছিল সে সময়: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। সাম্যের জায়গায় কি ভয়ানক রকম বৈষম্য তৈরি হয়নি এই 54 বছরে? এবং বৈষম্য এমন একটা জিনিস যে সারা সমস্ত কিছুকে কিন্তু সে ইমব্যালেন্স করে ফেলে। আপনি দেখেন, আমরা যদি একটা সমুদ্রে একটা জাহাজের কথা চিন্তা করি, এবং সেখানে যদি জাহাজের একটি অংশে, একটি দিকে অনেক ভার হয়ে যায়, সেই জাহাজ কি আর চলবে? সেই জাহাজ ডুবে যাবে। তো বাংলাদেশেও যদি বৈষম্য এরকম হয় পাহাড় সম, তাহলে বাংলাদেশের সমস্ত জায়গায় কি ইমব্যালেন্স তৈরি হবে না? সেখানে সমাজ জীবনে, পরিবার জীবনে, পারিবারিক জীবনেও কি অস্থিরতা তৈরি হবে না? আমরা কিন্তু সেই জায়গাটার বাইরে না। আমরা যে অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্যের জায়গা কিন্তু আমরা দেখছি সামাজিক ক্ষেত্রেও সেই অস্থিরতা, এবং পারিবারিক জীবনেও কিন্তু সেই সবের প্রকাশ, সেগুলো কিন্তু সেই অস্থিরতায় বলেন, অবক্ষয়ে বলেন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা মনে করি যে 24 যে গণ অভ্যুত্থান, তার প্রধান স্লোগান যে বৈষম্য বিরোধী হলো, তার একটা বড় কারণ কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী চেতনাটা এখনো, আমাদের সেই স্বপ্নটা বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেই স্বপ্ন কিন্তু আমাদের একটা অপরিতয় স্বপ্ন। এবং আমরা যদি সেই দিকে হাঁটার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখব? আমরা কিন্তু সেখানে খুব আশাবাদী হতে পারছি না। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাসেও কিন্তু আমরা দেখব বৈষম্যের জায়গাগুলো দূর করার জন্য খুব বেশি রূপরেখা বা প্রচেষ্টাগুলো আমাদের সামনে খুব ভালোভাবে স্পষ্ট হয়নি বা পরিলক্ষিত হয়নি। আপনারা দেখেন, এই 9 মাসে নতুন করে 5000 কোটিপতি তৈরি হয়েছে, এবং ঠিক একই সময় সেখানে প্রায় 30 লক্ষ মানুষ অতি দরিদ্র
মানে অতি দরিদ্র বলা হয় যাদের মাস দিনে $1 নিচে যাদের ইনকাম তাদের অতি দরিদ্র বলা হয়। তো সেই $1 নিচে তাদের ইনকাম, মানে 120 টাকার নিচে যাদের ইনকাম, তারা হচ্ছে অতি দরিদ্র। তাহলে সেখানে নতুন করে 30 লক্ষ মানুষ অতি দরিদ্র সীমার নিচে নেমে গেল। তাহলে একদিকে কোটিপতি বাড়ছে 5,000, আর একদিকে তার মানে বৈষম্য কিন্তু আরো বাড়ছে। এই জায়গায় আমরা মনে করি যে এখানে যে আমরা বলছি যে নানা ধরনের মামলা তৈরি হচ্ছে, মামলার জট লেগে গেছে, 45 লক্ষ মামলা ঝুলে আছে। মামলা তো আরো বাড়বে, কারণ বৈষম্য যখন বাড়বে দ্বন্দ্ব বাড়বে, সংঘাত বাড়বে, মামলা বাড়বে। এবং মানুষের সবচেয়ে বেশি যে জায়গাটা থাকে, আমাদের দেখেন আমাদের যে 71-এর যে 3টি চেতনার কথা বলা হলো মুক্তিযুদ্ধে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, 3টা কিন্তু পরস্পর যুক্ত বিষয়। সাম্য যদি না থাকে, মানবিক মর্যাদা কি থাকবে? একজন কৃষক, একজন রিকশা চালক, একজন শ্রমিক, সে কি একইভাবে সেই সামাজিক মর্যাদা পাবে? না, কারণ এখানে সামাজিক মর্যাদা নির্ধারিত হয়ে যাচ্ছে অর্থ কার বেশি, ক্ষমতা কার বেশি, তার উপর সামাজিক মর্যাদা নির্ধারিত হয়ে যাচ্ছে। ফলে মানবিক মর্যাদা নির্ধারণ, ফলে মানবিক মর্যাদা সেভাবে থাকবে না। সামাজিক ন্যায় বিচার, সাম্য যদি না থাকে, মানবিক মর্যাদা যদি না থাকে, সামাজিক ন্যায় বিচার কি পাবো আমরা? আমরা দেখি যে সাগররুনি মামলার চার্জশিট 105 বার পেছাচ্ছে, আমরা কিন্তু এখনো সেটার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তনু হত্যার মামলা, আমরা কিন্তু সেটার কোনো বিচার পেলাম না, এবং এখনো এই 9 মাসেও তনু হত্যার মামলা কোনো গতি পায়নি। এবং লাস্ট 20 মার্চ হচ্ছে তনু হত্যা দিবস ছিল, এবার তার 10 বছর পূর্তি উপলক্ষে তার মা বাবা খুব দুঃখ করে বলেছে এখন আর আমাদেরকে কেউ খোঁজই দেয় না। আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় বিচার পাওয়ার বিষয়েও কিন্তু অর্থ এবং ক্ষমতা একটা মাপকাঠি হয়ে দাঁড়াচ্ছে। যদি অর্থ থাকে, ক্ষমতা থাকে, তাহলে বিচার পাওয়াটা সহজ হয়ে যায়, আর না হলে বিচার পাওয়াটা খুব কঠিন। তো সেইখানে আমরা এই জায়গা থেকে বলতে চাই যে অপূর্ণতা আমাদের এই 54 বছরে রয়ে গেছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি, তারই ফলশ্রুতিতে কিন্তু 24 এসেছে। এবং আমরা মনে করি যতদিন না এই চেতনা বাস্তবায়ন হবে ততদিন কিন্তু আমাদের এই যে দ্বন্দ্ব, সংঘাত, এগুলো আসলে আমাদের থাকবে, এবং হয়তো আরো সামনে আবার সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ব্যবস্থাটা হবে হয়তো। কারণ আমরা মনে করি সংস্কার, অবশ্যই আমরা সংস্কারের বিপক্ষে না, আমরা সংস্কারের পক্ষে। সংস্কার হওয়া খুবই জরুরি, কিন্তু আমাদেরকে যদি বলে আমরা আমূল পরিবর্তন চাই, সংস্কার আর আমূল পরিবর্তনের পার্থক্য আছে। আমরা ব্যবস্থার পরিবর্তন চাই। ব্যবস্থার পরিবর্তন বলতে আমি বুঝাচ্ছি যে একটা বিল্ডিং, সেটাতে ড্যাম পড়ে গেছে, তাহলে আমি সেটা সংস্কার করব, আবার নতুন করে রং করব। আর আমি যদি মনে করি যে না, এই বিল্ডিংটা বসবাসেরই যোগ্য নয়, আমি বিল্ডিংটা ভেঙে ফেলবো, আমি নতুন বিল্ডিং তৈরি করব। বা ওই বিল্ডিংটা উপযোগিতা নাই আমাদের, আমার একটা স্কুল লাগবে, আমার একটা হাসপাতাল লাগবে, আমি ওই বিল্ডিংই ভেঙে ফেলবো। আমরা মনে করি যে সংস্কারের পক্ষে আমরা সংস্কারের বিপক্ষে না, কিন্তু আমরা মনে করি আমাদের যেন আমূল পরিবর্তন দরকার। যে কথাটা বলা হয়েছে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন এখনো ধারণ করি, আমরা মনে করি সেটার জন্য হয়তো আমাদের আমূল পরিবর্তনটা জরুরি হবে। আরেকটা এই বিষয়ের উপর একটু বলতে চাই, যে বিষয়টা নিয়ে যদিও আপনারা আইনজ্ঞ আছেন এখানে সবাই, আমি আইনের বাইরের লোক, তারপরেও কিছু সামাজিক কাজ করতে যেহেতু কিছু বিষয় আসে, সেই জায়গা থেকে একটু বলি। যেরকম মানে আমরাও দেখেছি যে জমি নিয়ে মামলা, সেই জমির দামের বেশি মামলাতে খরচ হয়ে গেছে, কিন্তু জমির মামলা শেষ হয়নি।
এগুলো তো আমাদের দেখা, এবং মামলা ঝুলে থাকা, দীর্ঘমেয়াদী হওয়া, মানুষ নিঃস্ব হয়ে যাওয়া মামলার কারণে, এই বিষয়গুলো তো আছে। ফলে হয়তো ওই যে 45 লক্ষ মামলা ঝুলে আছে বলা হলো, সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যাবে এর অনেক মামলাই হয়তো এটা জাস্ট একটা ওই যে যেটা আপনারা বললেন মিডিয়েশনের মাধ্যমে যদি এটা করা হতো, এর অনেক মামলাতেই হয়তো গড়ানোর দরকার হতো না, এটা দ্রুতই কিন্তু এটা রিজলভ হয়ে যেত। তো সেই জায়গায় একটা বিষয় আমাদের জাস্ট বলা, সেটা হচ্ছে যিনি মেডিয়েটর হচ্ছেন, তো এখানে যেহেতু মেডিয়েটর মানে মেডিয়েশনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, যিনি মেডিয়েটর হচ্ছেন তিনি, আমরা মনে করি যে তিনি যেমন আইন জানবেন, সাথে সাথে কিন্তু তার যে এক আপা এখানে বলছিলেন যে আগে মানুষ হওয়া দরকার, আমরাও তাই মনে করি যে মানুষের সেটা খুব জরুরি। কারণ আমাদের তো অনেক ডাক্তার হচ্ছে, কিন্তু সেবাটা টাকা ছাড়া সেবা পাওয়া যাচ্ছে না। অনেক আমাদের দেশে অনেক আইনজীবী আছেন, কিন্তু অনেকেই টাকার অভাবে কোনো আইনজীবী নিয়োগ করতে পারেন না। আমরা মনে করি যিনি মেডিয়েশনের উপর প্রশিক্ষণ নিচ্ছেন, একজন মেডিয়েটর হয়ে উঠছেন, একজন গুড মেডিয়েটর, তার একটা বড় ক্রাইটেরিয়া হবে তাকে সৎ হতে হবে, অবশ্যই তাকে অসাম্প্রদায়িক হতে হবে, এবং তাকে নারী বিদ্বেষী হওয়া যাবে না। মানে আমাদের বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি অনেক সালিশে কিন্তু নারীদের উপরে অনেক ধরনের আরোপ করা হয়, মানে গ্রাম্য সালিশগুলোতে মানে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে, নারী অপরাধ না করার পরেও তিনি শাস্তির সম্মুখীন হন, এরকম ঘটনাগুলো ঘটে। তো আমরা মনে করি এই বিষয়গুলো যেহেতু এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, সেগুলো আমরা এখান থেকে শিখব। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা বক্তব্য শোনার জন্য, এবং সবাইকে এখানে আসার জন্য মানে আসছেন এবং আমার বক্তব্য শুনছেন। আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এখানে স্পিচ দিতে পেরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।